এখন সেট 8-এর 1 ও 2 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তার সমাধান আলোচনা করছি। প্রথমে 1-এর যে 1 নম্বরটা বলেছে কোন সংখ্যার বর্গের বর্গ 256। তার মানে আমাদের কি করতে হবে, এই 256-র বর্গমূলের বর্গমূল করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কি করব, 256-র বর্গমূল করলে কত হবে? দেখো 256-র যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে কি হবে, √256। তার মানে তাকে আমরা যদি বর্গমূল করি, দেখো 256-কে বর্গমূল করছি, কত হচ্ছে, 1 একে 1 হলো, এখানে 1 বাজবে। এবার পরের জোড়াটা 56 এখানে নেমে গেল, 1-এর ডবল কত, 2। এখানে এবার আমরা দিব এখানে কত, এখানে 256 আছে, তাহলে এখানে আমরা দিব এবার 6 বার। তাহলে 6 দিলে দেখো 6 6 36-এর 6, হাতে থাকবে 3, 6 দুগুণে 12 আর 3 15 মিলে যাবে। তার মানে হচ্ছে কত, বর্গমূলটা হচ্ছে আমাদের 16। তাহলে এখানে হচ্ছে আমাদের বর্গমূলটা হচ্ছে 16। এবার 16-র বর্গমূল আমাদের করতে হবে। তাহলে এই 16-র বর্গমূল কী হবে, √16। তার মানে এটা কত হবে, 4 4-এ 16, তার মানে এখানে হবে 4, অর্থাৎ মূল সংখ্যাটা কি, 4। তাহলে এখানে আমরা লিখব সংখ্যাটি 4। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 1896 সালের পরবর্তী কোন বছরটি লিপ ইয়ার হবে। দেখো 1896 সালটা, এটা আমাদের কিন্তু এই 1896 সালটা 4 দিয়ে ডিভাইডেড মানে ভাগ করা যাবে, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে তার পরবর্তী যে লিপ ইয়ারটা হওয়ার কথা সেটা হচ্ছে 4 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 0, 9 আর 1 10, এখানে 9, অর্থাৎ 1900 সালটা আমাদের লিপ ইয়ার হওয়ার কথা। কিন্তু যখনই আমাদের একক এবং দশকের স্থানটা দুটো শূন্য চলে আসে তখন আমাদের কী হয়, এটাকে 400 দিয়ে ভাগ করতে হয়। যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে এটা লিপ ইয়ার হবে না, অর্থাৎ 1896 সালটা যেহেতু লিপ ইয়ার, তাহলে তার 4 বছর পরে 1900 সালটা লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু 400 দিয়ে ভাগ করা যাবে না, অতএব এটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে তার পরবর্তী যে 4 বছর পর অর্থাৎ 1904, এটা হবে আমাদের 1896 সালের পরবর্তী লিপ ইয়ার হচ্ছে 1904। এবার কি বলেছে, আমাদের বলেছে এখানে 0.4 এর 15% কত হবে। তাহলে 0.4 মানে কি, আমরা 4 বাই এখানে লিখবো হচ্ছে 10 গুণ 15%, অর্থাৎ 15/100। তাহলে এখানে কত হবে, আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে এখানে কত হবে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 3, আর এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 20। এটা 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এখানে 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, তার মানে কত হচ্ছে 3/50। এই 3/50 এটাকে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে। দেখো দশমিকে আনতে গেলে এখানে আমরা 2 দিয়ে গুণ করছি, এখানেও 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে কত হচ্ছে 6, এখানে হচ্ছে 100, তার মানে এখানে কত হচ্ছে 0.06। অপশানটা তোমরা পেয়ে যাবে এখানে, সি নাম্বার অপশানটা তোমরা পেয়ে যাবে। এরপরে বলেছে 4 নম্বরে 5 টাকা এবং 50 পয়সার অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। দেখো 5 টাকা মানে হচ্ছে 500 পয়সা, তাহলে এখানে আমরা লিখবো 500 এখানে 50 পয়সা, তাহলে এখানে 50 লিখে দেবো। এবার দেখো এখানে যদি আমরা কাটি তাহলে এটা কত হবে, 50 দিয়ে এটা কাটলে কত হবে 10, আর এখানে হবে 1, তার মানে 10:1। এর ব্যস্ত অনুপাত কত হবে, ব্যস্ত অনুপাত হবে 1:10। এটা উল্টো করলেই হয়ে গেল। এবার এখানে 5 নম্বরে বলেছে -10 এর থেকে কত বিয়োগ করলে 7 হবে। তার মানে আমাদের কি করতে হবে, -10 থেকে 7কে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে -10, এখানে -7 হয়ে গেল ব্র্যাকেটটা উঠালে, তাহলে এখানে কত হচ্ছে -17। তার মানে আমাদের উত্তরটা হবে -17, অর্থাৎ -10 থেকে -17 বিয়োগ করলে আমরা 7 পাবো। 6 নম্বরে বলেছে সত্য মিথ্যা করতে হবে, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। দেখো এটা বিবৃতিটি মিথ্যা হবে। কারণটা কি, কারণটা হচ্ছে একটা সমকোণী আমি এখানে নিচ্ছি ABC ত্রিভুজ, এর বি কোণটা যদি সমকোণ হয় এর সমদ্বিবাহু হতে পারে, কারণ AB এবং BC বাহু দুটো সমান হতে পারে। তাহলে এখানে বলছে পারে না, তাহলে এটা মিথ্যা। কারণ হতে পারে, কারণ AB এবং BC বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে, সেই জন্য বিবৃতিটি হবে মিথ্যা। এবার আমাদের 2 দাগের 1 নম্বরটাতে বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করে, এখানে আবৃত দশমিক সংখ্যা রয়েছে, দশমিকের পরে 3 ঘর, কিন্তু আবৃত রয়েছে 2টি, আমরা 2টো 9 নিব এবং একটা 0 নিব। এবার কি করব, মূল সংখ্যাটা দশমিক উঠে গেলে হবে 277, তার থেকে বিয়োগ করব হচ্ছে আমরা 2, আবৃতর বাঁ দিকের সংখ্যাগুলো বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 200, এখানে হচ্ছে 75/990। এবার এটাকে কাটলে আমরা 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হচ্ছে, দেখো 5 5-এ 25, 5 5-এ 25, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 5 একে 5, এখানে হচ্ছে 4 বাজবে, তাহলে 5 নং 45, 4 বাজলো 40 হলো, 5 8-এ 40 হলো। এবার আমরা 11 দিয়ে কাটলে এখানে 5 11 55 পাবো, 11 দিয়ে কাটলে এটা হবে 18, তার মানে হচ্ছে কত 5/18 হচ্ছে সংখ্যাটা। এবার 2 নম্বরে বলেছে 150 টাকার একটি বই 120 টাকায় পাওয়া গেল, বইটির উপর কত ছাড় দিল। তাহলে বইটার মূল্য কত ছিল, বইটার হচ্ছে
ছাড় মূল্য কত? 150 টাকা। বইটার মূল্য ধার্য মূল্য ছিল 150 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে ছাড় কত হলো? 150 বিয়োগ 120 টাকা, তার মানে কত? 30 টাকা হলো। আমাকে শতকরা কত ছাড় দিয়েছে? দেখো শতকরা কত ছাড় দিয়েছে, যেটা ধার্য মূল্য ছিল 150 টাকা, ছাড় দিয়েছে 30 টাকা, তার মধ্যে আমাকে 100% দিতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি কাটি, 30 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 19। তাহলে এটা হচ্ছে কত? 20% আমাদের বইটির উপর ছাড় দিয়েছে ধার্য মূল্যের উপরে। এবার এখানে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়ো সংখ্যা নির্ণয় করতে হবে যার গসাগু হচ্ছে 16। তাহলে যেহেতু গসাগু 16, তাহলে 16-র গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। গুণনীয়কগুলো কী হবে? 50 এবং 100-র মাঝখানে। দেখো 3 দিয়ে গুণ করলে 3 16 48 হবে না, এটা 50-এর থেকে ছোটো হয়ে যাবে। আমরা 4 16 64 করলাম একটা, 16-র সঙ্গে 5 গুণ করলাম, 5 16 80 হলো একটা, 16-র সঙ্গে 6 গুণ করলাম, 6 16 96 হলো। 7 বার দিলে 7 দিয়ে গুণ করলে 96 থেকে বেশি হয়ে যাবে। এবার আমাদের দেখাতে হবে দুই জোড়া সংখ্যা, যেটা হচ্ছে কি 16 হবে গসাগু। দেখো একটা সংখ্যা হতে পারে আমাদের 64-র সঙ্গে 80 একটা করতে পারি এবং 80-র সঙ্গে একটা 96 করতে পারি। তাহলে আমাদের কী হবে? সংখ্যা জোড়া হবে কি, একটা হচ্ছে 64, 80 এবং অপরটা হচ্ছে 80, 96। কারণ কি আমাদের এখানে সংখ্যা জোড়া নির্ণয় করতে হবে। দেখো 4 আর 5-এর গসাগু কত? 1, আর 5 আর 6-এর গসাগু 1। আমরা যদি 4 আর 6 নিতাম তাহলে কিন্তু গসাগু 2 হয়ে যাবে। সেক্ষেত্রে 16 দুগুণে 32 হয়ে যাবে আমাদের গসাগু। সেই জন্য আমরা কী করবো? পরপর সংখ্যাগুলো আমরা নিব, যে 4 আর 5 দিয়ে গুণ করেছি, তাহলে 64 আর 80, আর 5 আর 6, তার মানে 80 আর 96। এই হলো আমাদের উত্তরটা। এবার প্রশ্নে বলেছে পরেরটাতে 4 নাম্বার 4/2/7-এর আমাদের কি করতে হবে? ভগ্নাংশ যে আছে তার অনন্যক বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে এটাকে কী করবো? সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। 4 7 28 29 30 হলো, 30/7, তার অনন্যক কী হবে? 7/30। এটাকে উল্টো করে দিলেই হয়ে গেল। এবার এখানে একটা সরল অঙ্ক রয়েছে, সরল অঙ্কটা আমাদের করতে হবে। এখানে কি আছে? -20। তাহলে এখানে আমরা লিখলাম -20, এখানে মাইনাসে মাইনাসে +11 হলো, এখানে +9 হলো। তাহলে -20, আর এখানে এই দুটো যোগ করলে প্লাস, এটা +11 আর +9 করলে এখানে হবে 20। দেখো -20 + 20 আসবে আমাদের কত? 0। এবার 6 নম্বরে বলেছে কোনো বৃহৎ, এখানে বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধ 4.3 সেমি হলে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখো বৃত্তটির বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ 4.3। তার মানে কত হচ্ছে আমাদের? এটা গুণ করলে আমরা পাবো কত? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ 86, 8.6 সেমি পাবো আমরা তার বৃহত্তম জ্যাটির দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য। এরপরে এখানে 7 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, একটা চিত্র রয়েছে, এই চিত্র দেখে আমাদের সমাধানটা করতে হবে। বলেছে এ বি 6 সেমি। তাহলে এ বি পুরোটা হচ্ছে 6 সেমি, এ ও 3 সেমি। আবার কোণ সি ও বি, কোণ সি ও বি এখানে বলেছে সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। আমাদের ও সিকে কী বলা হবে? ও সি, দেখো যেহেতু এটা সমকোণ, তাহলে আমরা কি করব? ও সি লম্ব এ বি, তাহলে আমরা লিখব হচ্ছে ও সি লম্ব এ বি, অথবা এ বির উপর ও সি, ও বিন্দুতে ও সি লম্ব, এই কথাটা লিখলেও আমাদের হবে, অর্থাৎ ও সি আমাদের লম্ব।